প্রথমে ঘটনাগুলো একবার সাজিয়ে নেওয়া যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট সেই এফআইআর খারিজ করেনি, বলেছে তদন্ত চলবে। যদিও 31শে জুলাই পর্যন্ত পুলিশকে কড়া পদক্ষেপ না নেওয়ার সুরক্ষা দিয়েছে, এই বলে যে আদালতের অনুমতি না নিয়ে অভিষেককে গ্রেপ্তার করা যাবে না। আর অভিষেককে নির্দেশ দিয়েছে তদন্তের সহযোগিতা করার, নোটিশ অনুযায়ী পুলিশ স্টেশনে হাজিরা থাকার এবং অনুমতি ছাড়া বিদেশ যাত্রা তিনি করতে পারবেন না। অর্থাৎ আদালত তাকে নির্দোষ তো ঘোষণা করেইনি, আবার কঠোর পদক্ষেপ নিশ্চিতভাবেই নিয়েছে। আগের জমানা অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে পিসি মমতা থাকলে এই আদেশের বিরুদ্ধে কালকেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করতেন অভিষেক, এবং সেখানে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্ট সেখানেও চলে যেতেন। অভিষেক মনু সিংভি, কপিল সিব্বালম শরণম হয়ে যেতে পারতেন এতক্ষণে। রাজ্যবাসীর করের টাকায় সুপ্রিম কোর্টে মৎসব শুরু হয়ে যেত। সেটা আর এই মুহূর্তে হচ্ছে না, কারণ পিসি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ছিটকে গেছেন। এখন ঘর থেকে উকিলের টাকা ঘরে গেলে ঘর থেকে গুনতে হবে। আদালতের রায়ের এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ জায়গা, কারণ রাজনীতিতে বার্তা সবসময় রায়ের ভাষায় আসে না, অনেক সময় বার্তা আসে শর্তের ভাষায়, আদালতের সতর্কতার ভাষায়, আর অভিযুক্ত নেতার প্রতিরক্ষামূলক অবস্থানের ভাষায়। আগেই বলেছি, হাইকোর্টের এই মামলা দুর্নীতি, কালো টাকা, রাজপ্রাসাদ, অগাধ সম্পত্তি, কয়লা, বালি, গরু, তোলাবাজি ইত্যাদি নিয়ে নয়। এটা ছিল অভিষেকের হুমকি নিয়ে, হিংসা নিয়ে, ঘৃণা নিয়ে। একবার নয়, একাধিকবার, একাধিক প্রসঙ্গে তিনি এই ঘৃণা উগরে দিয়েছেন। একটা প্রসঙ্গ একটু শুনুন, বুঝতে পারবেন। ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা। আমাকে বলছে যে এলে দেখে নেবো, বলি না শুধরাও, এই করবো তাই করবো। আরে তোর বাপকে গিয়ে বল, বাড়ি 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার করায়। হিম্মত আছে, হিম্মত আছে এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। চারানা নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। শুনলেন? এরকম ভাষা কোনো স্বৈরাচারী রাজত্বের ভয়ঙ্কর ডিক্টেটর পর্যন্ত ব্যবহার করেন না, অভিষেক করেছেন। কাল হাইকোর্টে অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে তার উকিল কল্যাণ ব্যানার্জি বলেন, স্যার এসব কথার কথা। পুলিশের উকিল বা সরকার পক্ষের উকিল কিছু বলার আগেই বিচারক পাল্টা বললেন, 4 মের ভোটের ফল অন্যরকম হলে তো এতদিনে অভিষেক তার হুমকি সত্যি করে দিতেন না, তাই না? 21-এর ভোটের পরের ছবি তো মনে আছে রাজ্যবাসীর। এবার আসি সম্পত্তি নিয়ে অভিষেকের বিপত্তি প্রসঙ্গে। এতক্ষণ শুনলেন তার কথা, হুমকি, সেইটা নিয়ে। এবার তার সম্পত্তি নিয়ে বিপত্তি। হাঘরের ঘরে যখন অঢেল ভাত যদি এসে যায়, সে তখন গোগ্রাসে খেতে থাকে। ফলটা কি হয়? শরীর খারাপ। সেটা মৃত্যুর কারণও হয় অনেক ক্ষেত্রেই। এই জন্যই না কথায় বলে, না খেয়ে মরে না লোক, লোকে বেশি মরে খেয়ে। মমতার ভাইপোরা মরতে চলেছে এই পথে। কালীঘাটের খালপাড়ের জবরদখল করা সম্পত্তির মালিক হয়ে এরা ভেবেছিল দেশের আইন আবার কি, সব আইনের উপরে আছে দিদির আইন। কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিষেক, তার বাবা মা এবং সংশ্লিষ্ট ঠিকানা বা সম্পত্তি ঘিরে একাধিক নোটিশ পাঠানো হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন সংখ্যা উঠে এসছে। কেউ বলেছেন 17, আবার কেউ বলেছেন 21টা সম্পত্তির কথা, এবং অনুমোদিত নকশা, প্ল্যান ও নথি চাওয়া হয়েছে তাদের কাছে। কিছু ক্ষেত্রে ভাঙার নোটিশের কথাও বলা হয়েছে। নোটিশ মানে অপরাধ প্রমাণ হয়ে যাওয়া নয়, এটা ঠিক, কিন্তু এটাও সত্যি যে অভিযোগ এখন কেবল বিরোধীদের অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা প্রশাসনিক নথির স্তরে উঠে এসেছে। আর সেখান থেকে যে ছবি বেরিয়ে আসছে তা দেখলে বলতেই হয়
নয়, আঙুল ফুলে কলা গাছ কথাটা বড় নিরামিষ। তার চেয়ে বড় কিছু তুলনা চাই ওই ব্যানার্জি পরিবার সম্পর্কে। সেটা হলো নেংটি ইঁদুর থেকে ইন্দ্রের হাতি ঐরাবত হয়ে গেছে। সেই ঐরাবত ঠেলায় পড়েছে এবার। এখন প্রশ্ন হলো এই ঘটনাগুলোর রাজনৈতিক অর্থ কি? রাজনীতিতে ক্ষমতা দুই রকম রূপ থাকে। একটা হলো দৃশ্যমান ক্ষমতা, মঞ্চ, মাইক, পোস্টার, মিছিল, স্লোগান, ক্যামেরার সামনে আগুন ঝরানো ভাষণ। আরেকটা হলো অদৃশ্য ক্ষমতা, আমলা, পুলিশ, কর্পোরেশন, ফাইল, তদন্ত, আদালতের করিডোর আর দলের ভেতরে নীরব আনুগত্য। যে নেতা দ্বিতীয় শক্তিটা, অর্থাৎ এত সব করেও তিনি দলের ভেতরের আনুগত্য ধরে রাখতে পারেন, তিনি আসল ক্ষমতাবান। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন দৃশ্যমান ক্ষমতা থাকে না আর অদৃশ্য ক্ষমতাও অদৃশ্য হয়ে যায় পালা বদলের সঙ্গে সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থার দিকে তাকালে সেই দ্বিতীয় ছবিটাই সামনে আসছে। হাইকোর্টে গিয়ে এফআইআর খারিজ চাইতে হচ্ছে, কর্পোরেশন নথি চাইছে, নির্মাণ নিয়ে প্রশ্ন তুলছে, বলছে ভেঙে দেবো, নোটিশ দিচ্ছে ভেঙে দেবো, দিন বাড়ি নইলে আমরা ভেঙে দেবো, খরচ নেব আপনার কাছ থেকে। আর তিনি একটি গাড়ল চন্দ্রের মতো বডিগার্ড বা বাউন্সারদের দিয়ে সেসব নোটিশ বাড়ির দেয়াল থেকে তুলে ফেলছেন। ভাবছেন হয়তো এভাবে পার পাওয়া যাবে। পুরনো ইডির চাপ, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের চাপ এখনো সরেনি বললে কম বলা হয়। সেটা এখন ফাঁসির ফাঁস হয়ে গলা ধরতে এগিয়ে আসছে। কয়লা পাচার মামলায় ইডির সমনের বিরুদ্ধে তার এবং সহধর্মিণী রুজিরার আবেদন সুপ্রিম কোর্ট 2024 সালে খারিজ করে দিয়েছে। এখন তুমুল বেগে ধেয়ে আসছে সেই সব মামলা। কালীঘাটের কাকু সুজয় ভদ্র বলেছিল, আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। নতুন পরিস্থিতিতে খবর পাচ্ছি কাকু নিজে বাঁচতে সব সত্যির হাড়ি ফাটিয়ে দেবেন বলে ইডির সাথে যোগাযোগ করেছেন। তিনি জানেন সাহেব এখন নখদন্তহীন, তার ভয় নেই, এখন নিজেকে বাঁচানোই তার লক্ষ্য। অর্থাৎ আইনি ফ্রন্টে একের পর এক ঘেরাটোপ তৈরি হচ্ছে। এখানে একটা গভীর রাজনৈতিক শিক্ষা আছে। যে রাজনীতি পরিবারতন্ত্রের ওপর দাঁড়িয়ে থাকে সেখানে উত্তরাধিকারী নেতা সাধারণত ধরে নেন ক্ষমতার ছাতা চিরস্থায়ী। তিনি ভাবেন দলীয় কর্মীরা ভয় পাবে, সাধারণ মানুষকে ভয় দেখানো হবে, প্রশাসন নরম থাকবে, আর বিরোধীরা যতই চিৎকার করুক শেষ পর্যন্ত কিছুই হবে না। পিসি ভাইপো মিলে নির্বাচনে জেতার যে ফর্মুলা তৈরি করেছিলেন সেই ফর্মুলার জোরে পারিবারিক শাসন টিকে থাকবে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, একেবারে পরিবার অনন্তকাল ধরে। এটাই ছিল এদের বিশ্বাস। এই অভিষেক, তার পিসি মমতা, তাদের বিশ্বাস। মহামূর্খ না হলে এমন বিশ্বাস হয়? ওরে, মুঘল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, আর তোদের ব্যানার্জি সাম্রাজ্য তো তার কাছে ছাড় পোকা। আত্মবিশ্বাস যখন অতিরিক্ত হয় তখনই জন্ম নেয় দম্ভ, আর দম্ভই হচ্ছে পতনের প্রথম সিঁড়ি। সেই সিঁড়িতে পা রেখে ফেললে আস্তে আস্তে নামা যায় না, সেটা এক ঝটকায় ধপাস করে ফেলে দেয় খাদের মধ্যে। এখন আসি দলের ভেতরের বার্তায়। বিধানসভার সামনে দলীয় ধর্ণা কর্মসূচিতে তৃণমূলের 80 জন বিধায়কের মধ্যে 34 জন উপস্থিত ছিলেন, 46 জন অনুপস্থিত। এই 46 জন কেন অনুপস্থিত বিষয়টি তারা কারণ পর্যন্ত দেখায়নি। বিষয়টি নিছক সাংগঠনিক ঢিলে ঢালা নয়, এটা দল থেকে দূরত্ব তৈরি করা ছাড়া আর কিছু নয়। তার মানে বিদ্রোহ। রাজনীতিতে বিদ্রোহ সবসময় স্লোগান দিয়ে শুরু হয়